নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ। আপনারা দেখছেন 7টার শক্তিশালী। এতক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তার যা বক্তব্য যদি সারাংশ করি, তিনি 2-3 দিন ধরে লাগাতার অপেক্ষা করেছেন, দিনে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা অপেক্ষা করেছেন। তবে বৈঠকে রাজি নন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আজ 30 জনের একটি সদস্য, তাদের কথা মতো তারা নবান্ন পৌঁছেছিলেন, সভাঘরের সামনে যান, তবু তারপরেও বৈঠক হয়নি। কেন বৈঠক হয়নি? কারণ নবান্ন সূত্র থেকে রাজি হয়নি লাইভ স্ট্রিমিং এর শর্তে। এবং মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিলেন যে বিচারাধীন বিষয়, সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, সিবিআই তদন্ত করছে যে ইস্যু নিয়ে, তা লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। রেকর্ডিং করার বন্দোবস্ত ছিল, ক্যামেরা রেডি ছিল, দরকার পড়লে মিটিং এর পর বাইরে এসে সাংবাদিকদের তাদের কথা জানাতে পারতেন। দরকার পড়লে জয়েন্টলি, যদি মিটিং ফলপ্রসূ হতো তাহলে জয়েন্টলি প্রেস কনফারেন্স করা যেত। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একবার জানিয়ে দিলেন যে 3 দিন অপেক্ষা করার পরও আন্দোলনরত চিকিৎসকরা তার সঙ্গে বৈঠকে নিমরাজি, তারা বৈঠক করলেন না। কয়েকটি পরিসংখ্যান দিলেন। তিনি বললেন, গত 32 দিনে রাজ্যে 27 জন মারা গিয়েছেন বিনা চিকিৎসায়, 7 লক্ষ মানুষ পরিষেবা পাননি। এবং তিনি 3 দিন ধরে বসে আছেন, তারপরেও কোনো রকম পদক্ষেপ আন্দোলনরত ডাক্তারদের জন্য বিরুদ্ধে নেওয়া হয়নি। এসমা অ্যাক্ট মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন তিনি সাপোর্ট করেন না, অর্থাৎ এসমা অ্যাক্টের দিকে এক্ষুনি তিনি তাকাচ্ছেন না। একই সঙ্গে কয়েকটা অভিযোগও তুললেন, যেমন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছে, কেউ বা কারা ইনস্ট্রাকশন দিচ্ছেন আন্দোলনকারীদের যাতে তারা কোনো রকম নেগোসিয়েশন কিংবা আলোচনায় না যায়, যাতে আন্দোলন সুদীর্ঘ হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ বেলায় গিয়ে বললেন, আমি পদত্যাগ করতেও রাজি আছি, কারণ সাধারণ মানুষ বুঝে গিয়েছে যারা এখন বিচার চাওয়ার ভান করছে, কোট আনকোট যারা বিচার চাইছেন, তারা কেউ বিচার চাইছেন না, তারা সবাই আসলে চেয়ার চাইছে। নবান্নে এই মুহূর্তে সিচুয়েশন কি, সেখানে এখনো বসে রয়েছেন নবান্ন সভাঘরের বাইরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারের টিম। রণজয় রয়েছে আমার সঙ্গে সরাসরি নবান্ন থেকে। নবান্নে এই মুহূর্তে জুনিয়র ডাক্তারের যে সদস্যরা ওখানে পৌঁছেছেন, তাদের কি বক্তব্য? রণজয়। ইলমাস দাদা, এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা তারা নবান্নের সামনে, নবান্ন সভাঘরের সামনে সিকিউরিটি চেক করার পরে তারা বৈঠক করছিলেন এবং এই মুহূর্তে তারা বসে এতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করলেন এবং বসে তারা সাংবাদিক সম্মেলন শুনলেন মোবাইলের মাধ্যমে। এবং সেখান থেকে স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন প্রায় 2.25 ঘন্টার বেশি সময় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অপেক্ষা করেছিলেন এবং এত কিছুর পরেও যখন তারা বৈঠকে রাজি হলেন না, শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং চাই, লাইভ স্ট্রিমিং ছাড়া বৈঠক হবে না, এই শেষ পর্যন্ত তাদের দাবি ছিল। যদিও নবান্নের তরফে প্রথমেই যখন থার্ড যে মেইল গিয়েছিল সেখানে স্পষ্টতই এই দাবি তারা যখন করে লাইভ স্ট্রিমিং এর জন্য, সেই সময় চিফ সেক্রেটারির মেইলে তাদের জানিয়ে দেওয়া যায় লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে সম্পূর্ণ বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে, সাবজুডিস ম্যাটার রয়েছে, সেহেতু লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, কিন্তু ভিডিও রেকর্ডিং থাকবে এবং সেই ভিডিও রেকর্ডিং নিয়ে পরবর্তী সময় চিফ সেক্রেটারিও বলেছেন যে কোনো রকম পদক্ষেপ করা যেতে পারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একথাটাও জানিয়েছেন, যদি ফলপ্রসূ হতো আলোচনা, প্রয়োজনে একসঙ্গে সাংবাদিক সম্মেলনও করা যেত। আজকে আলোচনা প্রায় বলা যেতে পারে এখনো পর্যন্ত যারা আন্দোলনকারী তারা রয়েছেন, কিন্তু আলোচনা প্রায় ভেস্তে গেলেই বলা যেতে পারে। ভেস্তে যাবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি অঙ্গুলি হেলন। ধন্যবাদ। রণজয় ছিল আমাদের সঙ্গে। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। এখনো কি এই মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে, হতে পারে কি পারে না, সেদিকেই আমাদের নজর থাকবে। স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা রয়েছেন এবং সেখানে আমার সহকর্মী সচিন রয়েছে। সচিন, এই মুহূর্তে যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তার রয়েছেন, মিটিং হলো না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে 3 দিন বসে রইলাম, তারপরেও কোনো রকম সদিচ্ছা দেখলাম না ডাক্তারদের এই জট কাটানোর। আন্দোলনরত চিকিৎসকরা কি বলছেন? দেখো, আন্দোলনরত চিকিৎসকদের কিন্তু যে দাবি লাইভ স্ট্রিমিং এর যে দাবি, মূলত এই গোটা পরিস্থিতি দাঁড়িয়ে তাদের যে বেশ কয়েকটি কন্ডিশন ছিল, সেই কন্ডিশনে কিন্তু প্রায় সবকটি মানা হলো, শুধুমাত্র একটি কন্ডিশনে যে আটকে গেল গোটাই আলোচনা এখনো পর্যন্ত, সেটি হচ্ছে লাইভ স্ট্রিমিং। এবং সেখানেই কিন্তু নবান্নে যারা এই যে চিকিৎসকদের প্রতিনিধি, জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি, তাদের 34 জন প্রতিনিধি, তারা কিন্তু এখনো নবান্ন সভাঘরের বাইরে অপেক্ষা করছেন। এবং স্বাস্থ্য ভবনের সামনে তুমি সহকর্মী রঞ্জিত যে ছবিটা দেখাচ্ছে ইলমাস তোমাকে,
এই যে গোটা যে ছবিটা এখনো কিন্তু একই রকম অর্থাৎ অবস্থানে রয়েছেন যারা চিকিৎসকদের সঙ্গে অবস্থানে ছিলেন তারা প্রত্যেকে দুনিয়ার চিকিৎসকরা প্রত্যেকেই কিন্তু অবস্থানে রয়েছেন এবং তাদের বক্তব্য কিন্তু পরিষ্কার, লাইভ স্ট্রিমিং ছাড়া তারা কিন্তু বৈঠকে যাবেন না এবং তারা অপেক্ষা করবেন নবান্নের সভাঘরে। 34 জন যে চিকিৎসকরা গিয়েছেন, যে প্রতিনিধিরা গিয়েছেন নবান্নে, তারা অপেক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী কোন রকম এমন কোনো বক্তব্য রাখছেন যে লাইভ একটু আন্দোলনরত চিকিৎসকদের কথা শুনতে চাই, তাদের বক্তব্য শুনতে চাই, যারা আন্দোলনে রয়েছেন তাদের বক্তব্য শুনতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাইরে থেকে ইনস্ট্রাকশন আছে যাতে আন্দোলনে যারা রয়েছেন তারা নেগোসিয়েশনে না যান, বৈঠকে না যান। তিনি বলছেন যারা আন্দোলন করছেন তারা বিচার চায় না, তারা চেয়ার চায়। কি বলছেন আন্দোলনকারী ডাক্তাররা? একদমই আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের একটি প্রতিনিধি দল নবান্নে গিয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি লাইভ স্ট্রিমিং এই মুহূর্তে করতে দিতে পারেন না, তার কারণ হচ্ছে এটা একটা বিচারাধীন বিষয় বলে। আপনারা কিভাবে? बांग्ला बुझते पारी ना, आमी हिंदी भाषी। अच्छा, सीएम बता रही है कि आप लोगों का जो कंडीशन था लाइव स्ट्रीमिंग के बारे में वो पॉसिबल नहीं है क्योंकि ये मैटर जो है सब जुडिस मैटर है। Can't say anything. आगे पूछ लीजिए आप। একদমই আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা একটু কথা বলবো। মুখ্যমন্ত্রী বলছেন যে আপনাদের এই যে গোটা যে মিটিংটা, নবান্নের যে মিটিংটা, সেটা লাইভ স্ট্রিমিং করা পসিবল নয়, তার কারণ হচ্ছে এটা বিচারাধীন বিষয়। কিভাবে দেখবেন? দেখুন, যা লাইভ স্ট্রিমিংটা করা উচিত মিটিংটার, এটা জনসাধারণের জন্য মিটিংটা হচ্ছে, এই মিটিংটার উপর অনেক কিছু নির্ভর করবে। তো এইটা যদি লাইভ স্ট্রিমিং না হয় তো সেটা তো হয় না। ঠিকই, ওখানে দাদারা যা ভালো বুঝছে সেটাই করছে আর। আপনাদের কর্মবিরতির সময় প্রায় 27 জন মানুষ বিনা চিকিৎসায় মারা গিয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন। না, এটা তো দাদারা আগে অ্যাড্রেস করে দিয়েছে। এবার আমি আর নতুন করে কিছু বলবো না, দাদারা তো আগের দিনই প্রেস বাইট করে বলে দিয়েছে। আপনারা তাহলে লাইভ স্ট্রিমিং ছাড়া মিটিং এ যাবেন না? না, যাবো না। বেশ, বোঝা গেছে লাইভ স্ট্রিমিং তাদের লাগবে। লাইভ স্ট্রিমিং যদি না হয় তাহলে কোনো রকম আলোচনা হবে না, এটা জুনিয়র ডাক্তারদের বক্তব্য। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যখন কোনো কিছু সাবজুডিস থাকে, যখন সুপ্রিম কোর্টে কোনো মামলা থাকে, সিবিআই যখন কোনো মামলার তদন্ত করে, তখন সেই বৈঠক লাইভ স্ট্রিমিং তিনি করতে পারবেন না। প্রশ্ন উঠছে যে তাহলে, যে প্রশ্ন ডাক্তাররাও করেছিল, যে তাহলে কিভাবে সুপ্রিম কোর্টে এই মামলারই প্রসিডিংস লাইভ স্ট্রিমিং করা হন? তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানিয়ে দেন সেটা জুডিশিয়ারি তারা করতে পারে, তবে এই আজকের বৈঠক লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। তন্ময় ঘোষ রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তন্ময়, আমি একটা ছোট বিরতি নিতে হবে আর মিনিট খানেকের মধ্যে, তাই জন্য এখন দেখাবো না ছবিটা, ফিরে এসে একটা ছবি দেখাবো, আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক ছবি। কিন্তু তোমার মনে হয় না যে সরকারের আরেকটু নমনীয় হওয়া দরকার? এই 1 মিনিট সময়ে আজকে যে প্রসঙ্গ সেটা বলা সম্ভব না। সরকারের নমনীয়তা নিয়ে এরপরেও স্টুডিওতে তুমি প্রশ্ন তুলছো, আমরা আলোচনা করছি, ভালো লাগছে দেখতে। ভারতবর্ষে তুমি যতদিন সাংবাদিকতা করছো তার থেকেও আমি আরও এগিয়ে দিলাম, গত 30 বছরের রেফারেন্স দিচ্ছি। 30 বছরে একটা এরকম বিভিন্ন গণ আন্দোলন হয়েছে সারা ভারতবর্ষে, বাংলাতেও হয়েছে, আমি সেই গণ আন্দোলনে ছিলাম। গত 30 বছর ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী এরকম একটা বৈঠক ডাকার পর 2 ঘন্টা বসে থেকেছেন? বৈঠকের পদ্ধতি আগে যে 2 দিন হয়েছে সেগুলো আমি ছেড়ে দিচ্ছি, শুধু আজকে বলছি। বৈঠকে তারা যাচ্ছেন, আন্দোলনরত ডাক্তারি ছাত্রছাত্রীরা যাচ্ছেন এবং তারপরে 2 ঘন্টা বসে থেকেছেন এবং বসে থাকার পরে তিনি প্রেস কনফারেন্স করেছেন। এইরকম একটা এক্সাম্পল যদি দাও, আমার মনে পড়ছে না, তবে আমি বিরতির পর একটা ছবি দেখাবো, যেখানে আমি দেখাবো একজন প্রধানমন্ত্রী, দেশের একজন প্রধানমন্ত্রী। বেশ, আমাদের আজকে বিরতি নেই, তাই সেই ছবিটা এখনই দেখাবো। সহকর্মীদের বলবো সেই ছবিটা দেখাতে, সেই ছবিটা দেখাবো। হ্যাঁ, দেখাবো ছবিটা দেখো। এই ছবিটা এক ছাত্র নেতার এবং এক প্রধানমন্ত্রী এবং সীতারাম ইয়েচুরি, এবং আজকে এটা আমাদের ট্রিবিউট টু সীতারাম ইয়েচুরিও, ওনাকে শ্রদ্ধা জানাই। এই সীতারাম ইয়েচুরি দাঁড়িয়ে রয়েছেন, ডেপুটেশন পড়ছেন, খোদ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ডেপুটেশন পড়ছেন। 1977 সাল, ইন্দিরা গান্ধীর বাসভবনের বাইরে। একদম
প্রেসের সামনে এবং জানি তখন ইলেকট্রনিক যে মিডিয়া ছবিটা ছিল না, দেখাচ্ছে, এই ছবিটা প্রেসের অত্যন্ত- সামনে অত্যন্ত- এবং হাসি মুখে সেটা শুনছেন ইন্দিরা গান্ধী। অত্যন্ত, আমি বলছি যে ছবি তুমি দেখাচ্ছ সেটা অত্যন্ত ক্লাসিক একটা ছবি ভারতবর্ষের রাজনীতিতে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকেন, আমিও একটা রাজনৈতিক দল করি, আদর্শগতভাবে অনেকে ভাগ থাকলেও এই ছবিটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে অন্যতম দৃষ্টান্ত। ভারতের গণতন্ত্র যে শক্তিশালী সেটা অন্যতম দৃষ্টান্ত। ঠিক একইভাবে আমি 30 বছর বলেছি, তুমি 30 বছর ক্রস করেছো। গত 30 বছরের, আমি তো আবার ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি মিডিয়াতে, তোমাদের পিসিআরকে দেখাতে বলো যে একজন মুখ্যমন্ত্রী, এরপরে ঢুকবো তার ভালো মন্দ কি সেগুলো অন্য বিশ্লেষণ, তিনি বসে আছেন এবং তিনি তারপরে বেরিয়েও তিনি কিন্তু অ্যাডভার্স কমেন্ট ছাত্রছাত্রী সম্পর্কে করেছেন বলে আমি অন্তত দেখলাম না। উল্টোটা খুব ইন্টারেস্টিংলি তোমার ক্যামেরাতেই ধরা পড়লো দুজন ছাত্রছাত্রীকে, তোমাদের যিনি সাংবাদিক বন্ধু ছিলেন তিনি জিজ্ঞেস করলেন, একজন বললেন আমি বলতেই পারবো না কিছু, আর একজন বললেন দাদারা যেটা ভালো মনে করছে সেটাই হবে। অর্থাৎ এই যে আন্দোলন, এই আন্দোলনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে আন্দোলন, এবং আমি অনেকবার বলেছি সেই আন্দোলনে আমি হেঁটেছি, আমার সঙ্গে খুব কোইন্সিডেন্টালি প্রীতমও, যে মিছিলে আমি হেঁটেছিলাম প্রীতমও সেই মিছিলে হেঁটেছিল 14 তারিখে। সেটা অন্য প্রশ্ন, জাস্টিসের জন্য আমরা প্রত্যেকে একটা মিছিলে হেঁটেছি, আন্দোলনে যোগদান করেছি, সব ঠিক আছে। আমার ডাক্তার বন্ধুদের কাছে একটা রাজনৈতিক প্রশ্ন থাকবে, আমি আপাদমস্তক রাজনীতিবিদ, আমার একটা রাজনৈতিক প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই যারা আন্দোলন করছেন তাদের মধ্যে আমার যতটুকু ইনফরমেশন অনেকেই শ্রেণী রাজনীতি নিয়ে কাজকর্ম করেন। শ্রেণী রাজনীতি নিয়ে যারা Class কাজকর্ম, politics। হ্যাঁ সেটাই, শ্রেণী রাজনীতি নিয়ে কাজকর্ম করেন এবং তারা বলেন, এবং এর বাইরেও যারা আছেন তারাও বলেন, যারা সোশ্যালিস্ট ইকোনমিতে বিশ্বাস করেন তারাও বলেন যে সমস্ত জনগণের জন্য চিকিৎসা ব্যবস্থা ফ্রি হওয়া উচিত, অর্থাৎ রাষ্ট্রের আন্ডারে সমস্ত হসপিটাল থাকা উচিত, এটাই আমাদের স্বপ্ন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একই জায়গায় তারা ভিন্ন অবস্থান নিচ্ছেন রাজনৈতিকভাবে। তাহলে স্ট্র্যাটেজি বা পপুলিজম কি তাদের রাজনৈতিক সত্তাকে ছাড়িয়ে যাচ্ছে? তবে এখানে যদি আমি তোমার সাথে আমি একমত হয়ে এই প্রশ্ন তুলছি যে এটাও তো আমাদের সংবিধানে বলা আছে, আমাদের বেসিক রাইটসে বলা আছে যে একজন কর্মী তিনি তার কর্মস্থলে সুরক্ষিত থাকবেন, সেখানে একদমই ছিলেন না। এবং একদমই, এবং সেইটা এবং নিয়েই এই তো মুহূর্তে আন্দোলন। স্বাস্থ্য দপ্তরের যে খালনল যে আমরা এই সামনে মাস দেখতে পাচ্ছি, আন্দোলনটা অভিক দে সেইটা থেকে, নিয়ে। না তন্ময় এটা তুমি সেই অস্বীকার করতে আন্দোলনকে পারো না, সমর্থন করেই তো অভিক কথাটা দে, বললাম। বিরূপাক্ষ বিশ্বাস, আমি- সন্দীপ ঘোষের আমি মতো আন্দোলনটাকে মানুষজন সমর্থন এই করেই মুহূর্তে বললাম। সরকারি হাসপাতাল, সরকারি স্বাস্থ্য পরিকাঠামোকে দুটোকে গুলিয়ে দিলে একেবারে চলবে না। খোকলা আমি করে কিন্তু দিয়েছে, আমি ঝাঁঝরা করে আন্দোলনকে দিয়েছে। সমর্থন করছি, তার এবং পরিবর্তন এবং দরকার। 5 তার দফা দাবি ব্যবস্থার ডাক্তারদের, দরকার। না তন্ময় 5 আমার দফা দাবি দাবিতে নিয়ে আপত্তি তিলোত্তমার নেই। বিচার যেমন দাবি- আছে, দাবি ভয়মুক্ত নিয়ে আপত্তি পরিবেশের নেই। কথা বলা হয়েছে, আমি তন্ময় কি বলেছি? ভয়মুক্ত দাবি পরিবেশের নিয়ে কথা বলা আপত্তি হয়েছে, নেই। আমি আবার দুর্নীতি বলছি, আমি মনে দুর্নীতি করি সেখান থেকে ভয়মুক্ত- সরানোর কথা বলা হয়েছে। আমি দাবি নিয়ে আমার আপত্তি নেই, দাবি নিয়ে আলোচনা হতে পারে, এই আলোচনা থেকে কি বেরিয়ে আসবে সেটা একটা আলোচনার আগে ঠিক করে দেওয়া যায় না যে কি আলোচনা হবে। আলোচনাটা মানে, আলোচনা শব্দটার মানেই হচ্ছে দুপক্ষ তাদের মতামত দেবেন, তারপরে কিছু একটা বেরিয়ে আসবেন, এবং সেই আলোচনা ঠিক মানে ফলপ্রসূ নাও হতে পারে। আমি আলোচনা টেবিলে গিয়ে বলতেই পারি, আলোচনা মানে তো কেউ গান ঠাকাচ্ছে না যে তোমাকে এটা মেনে নিয়ে বেরোতে হবে, তারা বলতেই পারেন। বেশ বেশ বেশ, কিন্তু আমি এবার প্রীতমের কাছে যারা যাবো। নেতৃত্ব প্রীতম, দিচ্ছেন, তোমরা এতদিন তাদের ধরে দায়টা দফা মানুষের 1 কাছে দাবি কিরকম 1 ভাবে? মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলে এলে, এতদিন ধরে তোমরা That is বলে a এলে different point. দফা 1 আমার দাবি 1 ডাক্তারদের কাছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন পদত্যাগ। থাকবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বললেন কৃষ্ণবাবু মানুষের আমার স্বার্থে প্রশ্নের উত্তর দিতে সাধারণ পারবে। মানুষ যাতে বিচার পায়, তিলোত্তমা যাতে বিচার পায়, সেজন্য আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে রাজি আছি, আমি মুখ্যমন্ত্রীর পদ চাই না, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রীতম, মমতা ব্যানার্জি কি বলছেন আর কি করছে সেটার মধ্যে আকাশ পাতাল না, এটা তো তফাৎ আছে। সবার উনি আগে সামনে করে দিক। বললেন। না আগে করে দিক তারপর কথা বলবো। কিন্তু কথাটা হচ্ছে যে এখন আজকাল ডাক্তাররা বা প্রোটেস্টাররা যারা আন্দোলন করছে তারা আজকে নতুন স্লোগান দিচ্ছে যে লাইভ স্ট্রিমিংয়ে কেন ভয়, দর্শক তোমার কে হয়। তো আজকে দেখুন, আজকে এই যেইটার জন্য আজকে ডেডলকটা হলো, যার জন্য আজকে মমতা ব্যানার্জি লাইভ স্ট্রিমিংয়ে রাজি হলেন না, কিন্তু দেখলাম যে উনি যে বসে রয়েছেন সেটা আবার লাইভ স্ট্রিমিং করেই তোমাদের প্রত্যেক মিডিয়ার কাছে দেখানো যে উনি বসে রয়েছেন, সেটা লাইভ স্ট্রিমিং হলো। কিন্তু কোনটা লাইভ স্ট্রিমিং হলো না,
যেই লাইভ স্ট্রিমিংয়ে যে ওনার কাছে কিছু প্রশ্ন রাখতো, কিছু জিজ্ঞেস করতো যে কি ব্যাপার, ওনারা তো 5টা দাবি লিখে দিয়েছিল, সেই 5টা দাবি নিয়েই আলোচনা হবে। মমতা ব্যানার্জি তো এমন না যে জানতেন না যে কোন কোন ওনারা গিয়ে আলোচনা করবেন, ওই 5টা দাবি লিখে দিয়েছিল। এবার দেখো আজকে তোমার এই লাইভ স্ট্রিমিংটা কেন কেন ডাক্তার সমাজ থেকে শুরু করে নাগরিক সমাজ থেকে সবাই কেন অবিশ্বাস জন্মে গেছে এই সরকারের উপর, তার কারণ হচ্ছে দেখুন সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের উকিল কি বলছে যে না পুরোটা দেওয়া যায়নি, 27 মিনিটসের অনলি ভিডিও। সিসিটিভিতে আমরাও জানি, তোমরাও জানি, প্রত্যেক অফিসে আছে যে একটা সিসিটিভিতে কটা মানে কতক্ষণের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়, অনলি 27 মিনিটস। তাও বলছে যে ওখানেও কিছু টেকনিক্যাল গ্লিচের দেখো, জন্য প্রীতম, খুব না, না, আমি ইম্পর্টেন্ট ফিরবো, আমি তোমার কাছেই আসবো। আরে বাবা আমি কথাটা শেষ করতে দাও। তুমি যে বলছেন কেন মানুষ অবিশ্বাস করছে, কেন ডাক্তাররা অবিশ্বাস করছে, সেকেন্ড এই একটা 27 মিনিটস ভিডিও ওখানে টেকনিক্যাল গ্লিচের জন্য দিতে পারলো না। সেম তোমার মমতা ব্যানার্জি কি বললেন কয়েকদিন আগে, আমার নয়। যে আমাদের সবার মমতা ব্যানার্জি কি বললেন যে উনি এই যে 10 লক্ষ টাকা যে ভিডিও উনি অফার করেছেন তার কোনো প্রমাণ চাই। দেখুন প্রমাণ তো যখন কি অফার করে তার ভিডিও দেয়নি, কিন্তু আমরা বিভিন্ন লাইভ স্ট্রিমিংয়ে দেখেছি যে মমতা ব্যানার্জি বলেছেন যে 10 লক্ষ টাকা দেওয়াও যেতে পারে। তো কাকে অস্বীকার করলেন বা মিথ্যাবাদী প্রমাণ করলেন? আমাদের যে নির্যাতিতার মা বাবাকে। তো সুতরাং এই জন্যই এই যে অবিশ্বাসটা জন্মেছে, যে প্রথম বললেন 10 লক্ষ টাকা দেওয়াই যেতে পারে, ওনার অফিসাররা গিয়ে বললেন 10 লক্ষ টাকা বা টাকা দেওয়ার অফার করেছে, সেটা মা বাবা যখন বললেন তখন উনি ডিরেক্ট বললেন যে মিথ্যা কথা বলা হচ্ছে। তবে একটা জিনিস তোমাকেও মাথায় রাখতে হবে, আজকে সিবিআই এর বিরুদ্ধে খোদ ভারতীয় জনতা পার্টি পথে নেমেছিল। যদি মেয়র মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে দেখি, সিবিআই এর বিরুদ্ধে পথে নেমেছিল। মানিক ভট্টাচার্য জামিন পেয়ে যাচ্ছেন, সুকন্যা দেবী তিনি জামিন পেয়ে যাচ্ছেন, অনুব্রত মণ্ডল তিনি জামিন পেয়ে যাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে প্রসিড করছে, বাংলায় এসেই তাদের সাকসেস রেট হঠাৎ করে কমে যাচ্ছে কেন? সারদা নারদা থেকে শুরু করে আজকে রোজভ্যালি সব জায়গাতেই সিবিআই কন্ট্রোলড বাই প্রাইম মিনিস্টার অফিস, সিবিআই কন্ট্রোলড বাই প্রাইম মিনিস্টার ইস্যু। এটা আরজি করে তদন্ত নিয়ে কথা হলে এটাও আসবে যে সিবিআই কোন দিকে। এখানে অতনু বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছে নেগোশিয়েট না করার জন্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আবার একই সঙ্গে তিনি বলছেন যে এসমার মতো অ্যাক্ট তিনি ইমপ্লিমেন্ট করবেন না এখানে। তোমরা চাইছিলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, উনি নিজে বলছেন আমি চেয়ার ছেড়ে দিতে রাজি আছি। তাহলে এখন তো আর কোনো দ্বন্দ্ব থাকে না, সংশয় থাকে না। আমরা বলেছি যে এই অপদার্থ স্বাস্থ্য মন্ত্রকের যিনি প্রধান তার পদত্যাগ চাই। স্বাস্থ্য মন্ত্রকের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্নীতিগ্রস্ত স্বরাষ্ট্র দপ্তর, যার ডিসিরা গিয়ে হচ্ছে নির্যাতিতার বাড়িতে টাকা অফার করে বলে নির্যাতিতার পরিবার একদম সংবাদপত্রের সামনে অভিযোগ করে, এই যে অপদার্থ স্বরাষ্ট্র দপ্তর ডিসি নর্থের জায়গায় ডিসি সেন্ট্রালকে দিয়ে হচ্ছে প্রেস মিট করায় টালা থানার ঘটনায়, সেই অপদার্থ স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি প্রধান তাকেও পদত্যাগ করতে হবে। আচ্ছা ইলমাজ, এই যে লাইভ স্ট্রিমিং বা ইত্যাদি এই কালচারগুলো, এইগুলো পশ্চিমবঙ্গে কে আমদানি করলো? এই যে জেলা প্রশাসনের বৈঠকগুলোতে যে লাইভ স্ট্রিমিং করে সারা পশ্চিমবঙ্গবাসীকে দেখানো হবে, এই যে জেলায় ডিএমকে ডেকে এই তুমি এটা করছো না কেন, ওই তুমি এটা করছো না কেন, এই এসপিএকে ধরছো না কেন, এগুলো যে লাইভ স্ট্রিমিং করে যে করা যায়, তুই তুকারি তো বাদই দিলাম, সেটা তার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক। এখন দেখছি ডিসি নর্থের সঙ্গে বা এদের সঙ্গে তো নিশ্চয়ই ব্যক্তিগত ভালো সম্পর্ক, নইলে এরা কুকর্ম ঢাকতে টাকা নিয়ে যায় কেন? কাজে এই কালচারটা পশ্চিমবঙ্গে কে আনলো? তাহলে আমার প্রশাসনিক বৈঠক ওপেন হবে, সবাই শুনতে পাবে, সেটা হচ্ছে গিয়ে লাইভ টেলিকাস্ট হবে। ডাক্তারদের সাথে আন্দোলন, ডাক্তারদের সঙ্গে মিটিং, ইলমা যেটা বুঝতে হবে, এটা ডাক্তারদের সাথে কিন্তু মিটিং, একটা আরজি করের একটা ডাক্তার বা 26টা মেডিকেল কলেজে যে ডাক্তারবাবুরা লড়ছেন তাদের কারোর একজনের সঙ্গে মিটিং, এটা তাদের কোনো ব্যক্তিগত মিটিং না। এটা এই মুহূর্তে গোটা রাজ্যের, গোটা দেশের, এই বিশ্বব্রহ্মাণ্ডের যেখানে যেখানে বাঙালি রয়েছে তাদের ইস্যু এখন। এই ইস্যুটাকে কিন্তু এরকম যে একটা ছোট করে দিলে হবে না, ও ডাক্তাররা বসলো না। ডাক্তাররা এখানে গোটা রাজ্যের প্রতিনিধি, গোটা রাজ্যের সেই প্রত্যেকটা মানুষ যারা নির্যাতিতার বিচার চাইছে। একটা প্রশ্ন করতেই হয়, 1983 সালেও কিন্তু ডাক্তাররা সমাজের প্রতিনিধি ছিল, মানুষের প্রতিনিধি ছিল। সেই সময় তো মিটিং তো দূরের কথা, তোমরা পুলিশ ব্যবহার করে, জ্যোতি বসুর সরকার সেই সময় পুলিশ ব্যবহার করে পিটিএরা জুনিয়র ডাক্তারদের এই আরজিকর হাসপাতালেই সরিয়ে দিয়েছিল। এটাও মানতে হবে সেই সময়ও কিন্তু জুনিয়র ডাক্তাররা মানুষের প্রতিনিধি ছিল। অতনু আচ্ছা,
তার মানে মানে মুখ্যমন্ত্রী আজকে এটা কথা বললেন না, মুখ্যমন্ত্রী ডাক্তারদের দাবি মানলেন না, সেটা জাস্টিফাই করার জন্য বারে বারে হচ্ছে গিয়ে বাম আমলের ইনস্ট্যান্স টেনে আনতে হবে। এটা তো প্রোটেস্টের না। মুখ্যমন্ত্রী আজকে প্রোটেস্টের দাবি মানেননি, লাইভ স্ট্রিমিং এর দাবি মানেননি, না, উনি বলছেন সাবজুডিস ম্যাটার। live তোমাদের streaming- সময়, তোমাদের live সরকারে, streaming-টা- তোমাদের মুখ্যমন্ত্রী দাবি মানা তো দূরের কথা, আন্দোলনের দাবিগুলোকেই স্বীকৃতি দেয়নি, Live streaming- লাঠি চার্জ করে উঠিয়ে দিয়েছিল। তাহলে লাইভ স্ট্রিমিংটা আজকে হলো না কেন? তাহলে কি এলমাজ এটা কারণ ছিল যে লাইভ স্ট্রিমিং হলে যে ডাক্তারবাবুরা ওখানে গেছিলেন, উনি যে কজনই গেছিলেন 34-30, ডাক্তারবাবুরা বলছেন 30, উনি রাজ্য সরকার বলছে 34, যে কজনই গেছিলেন তারা CS বলছেন 32। 30-32 যাই হোক, মুখ্যমন্ত্রী আবার ওটাকে 34 বানিয়ে ঠিক আছে, যাই হোক, মুখ্যমন্ত্রী 34-এর ইয়েতে ফোবিয়ায় থাকেন। যাই হোক, 30-34 যে কজনই থাকুক, তারা যদি ওখানে গিয়ে আলোচনায়, লাইভ স্ট্রিমিংয়ের আলোচনায় এই হাসপাতালগুলোতে এই বিরূপাক্ষ অভিজ্ঞদের থ্রেট কালচার বা হাসপাতালে দুর্নীতি বা এই সন্দীপ ঘোষদের উত্থান বা হচ্ছে গিয়ে সিপি আর ডিসি নর্থ কার বদান্যতা এখনো বহাল রয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতালের নামে শুধু নীল সাদা বিল্ডিংগুলোই যে রাজ্য জুড়ে রয়েছে, এই কথাগুলো কি কোথাও সামনে চলে আসবে? এর ভয় লাইভ টেলিকাস্ট বন্ধ করা হলো বা লাইভ টেলিকাস্ট তাপস করা রয়েছে যাবে না? আমাদের সঙ্গে, আরজি করের মেডিকেল অফিসার তাপস প্রামাণিক। তাপস, লাইভ স্ট্রিমিংটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন? লাইভ স্ট্রিমিংটাই কাটা হলো কেন? দেখুন, বেশ কয়েকটা 2007 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা কথা আমার মনে পড়ছে রিজওয়ানুর রহমান কেসে। তখন উনি বলছিলেন যে যাদের এগেনস্টে কমপ্লেন তারাই যদি পদে থাকে তাহলে কি বিচার হবে। তো আজকের দিনে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা বারবার একই কথা বলছে যে তাদের কমপ্লেন ছিল কিন্তু এই হেলথ সেক্রেটারি, সিপি অফ দি পুলিশ, ডিএমই, ডিএইচএস, কিন্তু তাদের এখনো পর্যন্ত কোনো পোস্ট থেকে সরানো হয়নি। দ্বিতীয় আর একটা জিনিস দেখুন, একটা জাস্ট লাইন অ্যাড করে দিই, তোমাদের মনে থাকবে ওই আন্দোলনের সময় তখন যে সিপি ছিলেন তাকে তখন ষষ্ঠীর দিন তাকে ওনাকে সরিয়ে, রেজিগনেশন মানে দিয়েছিলেন। প্রসূন তখন কিন্তু ব্যানার্জি- পুজোতে কোনো ইনসিডেন্ট হয়নি, কলকাতা হয়নি, আমার যতটুকু মনে আছে। এবং দেখুন, এই যে একটা এত মর্মান্তিক দুর্ঘটনা বলবো না, যে আরজি করে যে রেপ অ্যান্ড মার্ডার কেসটা হলো, তারপরে কলকাতা পুলিশ যেভাবে যে নির্লজ্জতা দেখিয়েছে, তারপরে কারোর ভরসা থাকতে পারে না। এখন বিভিন্ন নিউজ মিডিয়ায় আজকেও আমি দেখলাম যে সেখানে নাকি ফরেনসিক টিমে উপস্থিত ছিল সিভিক ভলেন্টিয়ার। মানে এটা কোন ধরনের ইনভেস্টিগেশন? ফরেনসিক টিমে নাকি সিভিক ভলেন্টিয়ার ছিল, আজকে একটা নিউজ মিডিয়াতে আমি দেখতে পেলাম। যেটা সত্যি কথা বলতে, মানে এই যে তদন্তটা হচ্ছে, মিনিমাম আমার তো মনে হয় যে কত লোকেদের জেলে যাওয়া উচিত তার কোনো ঠিক নেই। প্রথমত বিভিন্ন ফরেনসিক মেডিসিনের ডক্টর, কেউ আইনজীবী, কেউ ডেটা এন্ট্রি অপারেটর, যা খুশি ক্রাইম সিনটাকে মাছের বাজার বানিয়েছিল। তারপরে আবার এফএসএল এর যারা গেছে তাদের ভেতরেও নাকি সিভিক ভলেন্টিয়ার ছিল, তাদের যে সিনিয়র ছিল তারা নাকি যায়নি। আজকের রিপোর্টে আমি একটা রিপোর্টে দেখতে পেলাম। তারপরে দেখুন, সুপ্রিম কোর্টে ফিরোজ এডুলজি সাহেব উনি তুলেছিলেন যে ময়নাতদন্ত যেটা হয়েছে তার আগে এক তো এফআইআর হয়নি, তারপরে তার চালান কোথায়, সে চালানটা কিন্তু রাজ্য সরকারের আইনজীবী দেখাতে পারেননি। এই যে সিস্টেমটা, গোটা ঘটনাটা, এবং তারপরে ডিসি নর্থ কোনো উত্তর দেয়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিচারাধীন বিষয়, তাই জন্য আমি লাইভ স্ট্রিমিং করতে পারছি না। সুপ্রিম কোর্টে এই মামলা চলছে, সিবিআই এর তদন্ত করছে, তাই লাইভ স্ট্রিমিং নয়। কি দেখুন, বলবেন? সুপ্রিম কোর্টে তো সেই সেম বিচার, মানে তিলোত্তমা বিচার, যেটাকে লাইভ স্ট্রিমিং দেখানো হচ্ছে, তাহলে এখানে লাইভ স্ট্রিমিং এর সমস্যা কোথায়? এখানে তাছাড়া বিভিন্ন মুখ্যমন্ত্রীর যুক্তি- প্রশাসনিক বৈঠক বা আমাদের পার্লামেন্টের যে প্রসিডিং গুলো হয়, যেটা হাইয়েস্ট ল মেকিং বডি, সেগুলো তো এখানে মুখ্যমন্ত্রীর যুক্তি না, একটা জিনিস বুঝতে হবে, পার্লামেন্টের প্রসিডিংস সুপ্রিম কোর্টে জুডিশিয়ারির আন্ডারে পড়ে না, কিংবা সেটা বিচারাধীন বিষয় নয়, প্রশাসনিক বৈঠকও বিচারাধীন বিষয় নয়। আমি জাস্ট কারেক্ট করে দিচ্ছি। তবে হ্যাঁ, তোমার পয়েন্টে অত্যন্ত যুক্তি রয়েছে যে তাহলে সুপ্রিম কোর্টে এই মামলার প্রসিডিংস কিভাবে লাইভ স্ট্রিম হচ্ছে, কারেক্ট। এবং দ্বিতীয়, মুখ্যমন্ত্রী বলছেন ওরা জুডিশিয়ারি, তাই ওরা করতে পারে, আমরা পারি না। কি বলবে? না, এটা তো দেখুন, শুধুমাত্র যে তিলোত্তমার পারে, lawmakerরা পারে না। এটা তো কোর্টের বিচার কিছু হচ্ছে না। এখানে বেশ কিছু দাবি দেওয়া আছে, যেমন হচ্ছে যাদের এগেনস্টে বেশ কিছু অ্যালিগেশন, যেমন হচ্ছে লাস্ট 3 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে একটা মেডিকেল সিন্ডিকেট এবং থ্রেড কালচার নিয়ে সমস্ত মেডিকেল কলেজে সমস্যা চলেছে, এবং তাদের প্রতিনিধিরা সেখানে গিয়ে তারা কেন 30 জন বলেছে যে 26টা মেডিকেল কলেজ আছে, সেখানে যদি একজন করেও নেওয়া হয় তাহলে মিনিমাম 26 জন। এইবার তারা বিভিন্নভাবে ভুক্তভোগী। যেমন হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার গত কালকে বা পরশু বলেছেন যে আমরা বেশ কয়েকজন প্রিন্সিপাল স্বাস্থ্য ভবনে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। ইভেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের একজন প্রফেসর তিনি বললেন যে কিভাবে কোয়েশ্চেন পেপার পরীক্ষার আগে চলে আসতো। এরপরেও কি প্রশাসন কোনো তদন্ত করেছে?
বা এই যে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, যার এগেনস্টে রুলিং পার্টিরই একজন এমপি এবং এমএলএ কমপ্লেন করেছিল, শান্তনু সেন। এবং শান্তনু সেন প্লাস ডক্টর নির্মল মাঝি, যতদূর আমার মনে পড়ছে, তাতেও কিন্তু তার এগেনস্টে কোনো তদন্ত হয়নি। তারপর দেখুন, ওকে মনে হয় সম্ভবত সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে একটা কমপ্লেনের বেসিসে পুলিশ অ্যারেস্টও করে, তারপরে কে ছাড়িয়ে নেয় যায় না। আর এদের কি ইথিক্স আছে, আর কি মানে মানে এরা কেমন ইথিক্স মেনটেন করে যে এদেরকেই ইথিক্স এবং পেনাল কমিটির মেম্বার রাখা হয়, এদের এগেনস্টে কোনো তদন্ত হয় না। তাহলে ভিজিলেন্স কমিশনটা আছে বেশ কি বেশ, কারণে? এখানে আমি তন্ময়ের কাছে একটা প্রশ্ন রাখবো। তন্ময়, তোমার নিশ্চয়ই মনে আছে গতকালকেও ইমেল করে নবান্নকে জানানো হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে 5টি দাবি নিয়ে আমরা আলোচনা করব এবং এই 5টি দাবি নিয়েই আলোচনা হবে, লাইভ স্ট্রিমিং করতে হবে। প্রথম দাবি জাস্টিস ফর অভয়া। জাস্টিস ফর অভয়ার ভেতর বলা আছে যে স্টেট গভর্নমেন্ট এবং কনসার্ন অথরিটি সিবিআই সুপ্রিম কোর্ট যাতে ইনভেস্টিগেশন প্রসেসটাকে এক্সপিডিয়েট করে দোষীদের শাস্তি হয়। এখানে কোথাও বলা হয়নি কি হয়েছিল, কেন হয়েছিল, টাইম লাইন নিয়ে আলোচনা হবে, কিংবা সিবিআই এর মুখবন্ধ খামে কি রয়েছে তা নিয়ে আলোচনা হবে। 2, সাসপেনশন অফ সন্দীপ ঘোষ। সাসপেনশন অফ সন্দীপ ঘোষ, তন্ময় শুনতে হবে। সাসপেনশন অফ সন্দীপ ঘোষ উইথ ডিসিপ্লিনারি প্রসিডিংস। সাসপেনশন অফ সন্দীপ ঘোষ এই মুহূর্তে বিচারাধীন বিষয় নয়, সুপ্রিম কোর্টে এই মামলা চলছে না। তৃতীয়, অ্যাকশন এগেইনস্ট ইনকমপ্লেসেন্ট অ্যান্ড কমপ্লেসেন্ট পুলিশ অথরিটি, রিমুভাল অফ বিনীত গোয়েল, এটাও কিন্তু সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন নয়। চতুর্থ, প্রপার সিকিউরিটি ইন হসপিটাল, গভর্নমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার সিস্টেম, এটা নিয়েও কোনো মামলা চলছে না, এই নিয়ে পর্যবেক্ষণ রয়েছে সুপ্রিম কোর্টের, মামলা চলছে না। পঞ্চম দাবি, এন্ড দ্য থ্রেট কালচার প্রিভেলেন্ট ইন অল ফ্যাসেটস অফ গভর্নমেন্ট হেলথ কেয়ার, এটা নিয়েও কিন্তু কোনো বিচারাধীন মামলা নেই সুপ্রিম কোর্টে। একমাত্র জাস্টিস ফর অভয়া কাণ্ড নিয়ে কিংবা নির্যাতিতা ডাক্তারের ধর্ষণ এবং মৃত্যু নিয়ে তদন্ত রয়েছে, ব্যাপারটা বিচারাধীন। বাকি 4টে পয়েন্ট তো নয়, তাহলে এই যুক্তি তো খাটে না তন্ময়। না, যুক্তি নিজের মতো করে সাজালে তো যুক্তি কোনো যুক্তিই খাটে না। আমি একটা অন্য কথা বলছি, একটা আলোচনা হচ্ছে না, অন্য কথা না, না, এইটাতেই উত্তরটা আসছি, এই উত্তরটা, এটাতেই আসছি। আমি বলছি একটা আলোচনা হচ্ছে, সেই আলোচনা লাইভ স্ট্রিমিং করি বা না করি, আলোচনার সিদ্ধান্তটা তো গুরুত্বপূর্ণ। সেই সিদ্ধান্ত মানা বা না মানা, 1 মিনিট আমি শেষ করি, মানা বা না মানা, যারা আলোচনার দুটো পক্ষ, সেই দুটো পক্ষের দুপক্ষকে উপরেই গুরুত্বপূর্ণ। একটা ছবি দেখাবো, এই মুহূর্তে সরাসরি আসছে নবান্ন থেকে। এখনো কিন্তু জুনিয়র ডাক্তাররা নবান্নতে বসে আছেন, সভাঘরের বাইরেই বসে আছেন, সেই ছবিটা দেখাবো। হ্যাঁ, তো তাই দিয়ে এখনো তারা ওয়েট করছেন, তারা ওয়েট করছেন দেখতে না, পাচ্ছেন, তারা ওয়েট এখনো করছেন wait না। না, এই প্রশ্নে চরম আপত্তি জানালাম, তারা ওয়েট করছেন না। তারা মিটিং শেষ হয়ে গেছে, জানেন যে মিটিং ভেস্তে গেছে, ওয়েট করছেন মানে কি? এটা তো অপটিক্স তৈরি করা হলো যে আমি নবান্নে চলে গেলাম, গিয়ে বসে গেলাম। হ্যাঁ, অপটিক্স তৈরি করা হলো। কারণ 27 জন মারা গিয়েছেন গত 32 দিনে, 27 জন মারা গিয়েছেন গত 32 দিনে, এইটা অপটিক্স নয় তন্ময়? অপটিক্স তো সমস্তটাই অপটিক্স। একটা মানুষও মারা যাওয়া, একজন মানুষের মৃত্যু দুঃখজনক, এবং কোনো মানুষের মৃত্যু রাষ্ট্র হোক বা সমাজ হোক মেনে নেওয়া উচিত নয়। কারণ মানে যা করার কথা সেটা করা উচিত। আমি একটা কিছুকে জাস্টিফাই করার জন্য অন্য কিছুকে খারাপ করতে পারি না। আমি যে রাজনৈতিক প্রশ্নটা তুললাম সেই প্রশ্নটা কেউ সেদিকে গেল না, আমি দুঃখিত, নিশ্চয়ই যাবো, দুঃখিত। আর 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 এই যে লাইভ স্ট্রিমিং এর ব্যাপার হচ্ছে, তুমি অনেক বলছিলে যে এইটা সিবিআই এর আন্ডারে আছে, এইটা তো সাবজুডিস নয়, ওইটা সাবজুডিস নয়। একটা আন্দোলন হচ্ছে এবং 5টা দাবি রেখেছে, সেই 5টা দাবি নিয়ে যখন আলোচনা হবে, কি নিয়ে আলোচনা? ঘটনাটা বেসিক্যালি হচ্ছে যে তিলোত্তমার যে নির্মম নৃশংস যে ঘটনা ঘটেছে সেইটার উপর দাঁড়িয়েই তো সবগুলো। অর্থাৎ একটা আলোচনা করতে গেলেই ফাইনালি কিন্তু আলোচনাতে সবগুলো এসে পড়বে। সেই আলোচনাটা তো ঘরের মধ্যে আলোচনাই তো করতে চেয়েছি, লোককে দেখাতে তো চাইনি। একটা আন্দোলনে তো আমার আন্দোলন থেকে কি বেরোচ্ছে সেটা ইম্পর্টেন্ট। যদি ওই দাবিটা বেরিয়ে আসতো, সে কমিশনারের পদত্যাগ আমি ধরে নিচ্ছি, বা হেলথ সেক্রেটারির পদত্যাগ, আলোচনা থেকে বেরিয়ে আসতো, সেটা বেশি গুরুত্বপূর্ণ নাকি লোককে দেখানোটা বেশি গুরুত্বপূর্ণ? এখানে প্রীতম তোমার কাছে যাওয়ার আগে প্রথম কথা হচ্ছে তোমার কাছে প্লিজ ছবি দেখাই, ছবি দেখাই, প্রীতম প্লিজ। আমি জাস্ট তন্ময়ের পরিপ্রেক্ষিত বলতে চাইব, তন্ময় কয়েকদিন আগে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিনীত গোয়েল তিনি নাকি 7 দিন আগেই পদত্যাগ করতে চেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা গ্রহণ করেননি। তারপর তিনি বললেন পুজো আসছে, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হবে, যে জানে। আমি তোমাকে এইখানেই বলবো, প্রসন্ন মুখোপাধ্যায় তিনি ছিলেন রিজওয়ানুর কাণ্ডের সময় পুলিশ কমিশনার, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং ঠিক সেই সময় গৌতম মোহন চট্টোপাধ্যায়কে কিন্তু আনা হয়, বার করে দেওয়া একটু পিছনে, একটু
সুমিত ক্যামেরাটা ভেঙে যাবে সুমিত তুই তোর বাইক ধরতে পারছিস না তুই ক্যামেরা ধরতে পারছিস না তাই আরে সুমিত আমি কোথায় কি করছি ক্যামেরা বার কর মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ নবান্নতে আমরা এসেছিলাম আমাদের যে 5 দফা দাবি অভয়ার এবং ধর্ষণের নিয়ে যে আমাদের 5 দফা এর থেকে আমাদের যে 5 দফা দাবি উঠে এসেছে সেই 5 দফা দাবি নিয়ে কথা বলতে আমরা এসেছিলাম। মুখ্যমন্ত্রী যেরকম বলেছিলেন আমরা সেরকম খোলা মনেই আলোচনা করতে এসেছিলাম। আমরা এখানে আসার পর আমরা নিজেদের আসার আগে আমাদেরকে যে মেল করা হয়েছিল তার মধ্যেও বক্তব্যের মধ্যেও আমরা স্পষ্ট রেখেছিলাম যে আমাদের নির্দিষ্ট 30 জনের প্রতিনিধি দল এবং 30 জনের প্রতিনিধি দল এবং যেহেতু এই আন্দোলন এখন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সবাই অভয়ের ন্যায় বিচারের জন্য তাকিয়েছিলেন আমাদের দেখে, তাই আমরা তার লাইভ টেলিকাস্টের মিটিংয়ের লাইভ টেলিকাস্টের ডিমান্ড নিয়ে আমরা এখানে এসেছিলাম। আমরা এখানে আসার পর আমাদেরকে নবান্নের সিনিয়র অফিসিয়ালরা এবং পুলিশ অফিসিয়ালরা আমরা তাদের সাথে কোঅপারেট করছিলাম। আমরা নিজেদের ফোন জমা দেওয়ার প্রসেস শুরু করেছিলাম এবং সেই সময় আমরা তাদের কাছে জানতে চাই স্বচ্ছতার জন্য আমরা যে দাবি করেছিলাম যে পুরো জিনিসটার ভিডিও রেকর্ডিং লাইভ টেলিকাস্ট করা হোক, সেইটার ব্যাপারে তারা কি বক্তব্য রেখেছেন তারা আমাদের কাছে জানান যে তারা এই দাবি মানতে পারছেন না। আমরা তাদের কাছে বারবার করে জানতে চাই যে এর আগেও বহু প্রশাসনিক মিটিং এবং ডাক্তারদের সাথে মিটিং সমস্ত কিছু এর আগেও লাইভ টেলিকাস্ট করা হয়েছে, তাহলে এক্ষেত্রে কি অসুবিধা ওনারা আমাদের কাছে কোনো স্পষ্ট করে একটাই জানান যে কি অসুবিধা এবারের ক্ষেত্রে। তারপরে আমরা অপেক্ষারত অবস্থাতে আমরা অপেক্ষা করছিলাম, বৃষ্টি মাথা নিয়ে আমরা অপেক্ষা করছিলাম, কারণ অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং আমাদের কর্মবিরতির প্রশ্নে আমাদের সেই সদিচ্ছা ছিল, আছে এবং থাকবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওখানে অপেক্ষারত অবস্থায় জানতে পারলাম, শুনতে পারলাম মুখ্যমন্ত্রী একটি প্রেস বিবৃতি দিচ্ছেন। সেই প্রেস বিবৃতিতে উনি ছোট ডাক্তার ভাই বোনদের অনুরোধ করছিলেন, জানাচ্ছিলেন যে ওনাদেরকে ভাই বোনের মতো করে আজকে উনি আলোচনার জন্য বসেছিলেন খোলা মনে। আমরা ওনাকে জানাতে চাই মুখ্যমন্ত্রী আমরাও একদমই খোলা মনে আলোচনার জন্যই এসেছিলাম, কিন্তু উনি জানতে চাইলেন শেষের দিকে আমি দেখলাম উনি বললেন যে জুনিয়র ডাক্তাররা সভাঘরে পর্যন্ত ঢুকলেন না, কেন ঢুকলেন না জানি না, প্রয়োজনে আমি চেয়ার পর্যন্ত ছেড়ে দেবো। আমরা খুব বিনীতভাবে জানাতে চাই যে ম্যাডাম আমরা চেয়ারের জন্য কোনো আলোচনা করতে আসিনি, আপনি যদি ওটা ভেবেছেন অত্যন্ত ভুল ভেবেছেন। আমরা এসেছিলাম আমাদের ন্যায় বিচারের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে এবং আমাদের যে 5টি দাবি সেগুলো নিয়ে একটি সুষ্ঠু আলোচনা যাতে হয় সেই জায়গা থেকে। এখানে উনি এই যে মন্তব্যটা করলেন যে সরকারে আমি চেয়ারও ছেড়ে দিতে রাজি, এই মন্তব্যটিতে আমরা যারপন্যাই হতাশ হয়েছি, কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি যে আলোচনার মাধ্যমে এই জিনিসের সমাধান সম্ভব। আমরা যে 5 দফা দাবি করেছি তার মধ্যে উনি বললেন যে আমরা সেফটি সিকিউরিটি নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল। হ্যাঁ, আজকে সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকার। উনি বললেন যে উনি অভয়ের স্মৃতিতে একটি নীরবতা পালন করবেন ভেবেছিলেন। নীরবতা পালন আমরা অনেকবার অনেক জায়গায় করেছি, কিন্তু আজ 34 দিনের মাথায় এসে এই আলোচনা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল। আমরাও একই কথা মনে করি, এই দরকার ছিল, কারণ এই জিনিস পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুই দিক থেকে এখন বিপর্যস্ত, পুরো পশ্চিমবঙ্গের মানুষের। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছিলাম যে আমাদের এই আলোচনাটা করা দরকার। সেখানে এই যে আলোচনাটা যে হতে পারলো না শুধুমাত্র প্রশাসনিক জটিলতার জন্য, এটাতে আমরাও যারপন্যাই হতাশ হয়েছি। এবং উনি যে বললেন যে কার বিরুদ্ধে কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা বিচার সুপ্রিম কোর্ট করবে, সিবিআই করবে, অবশ্যই আমরাও তাই বিশ্বাস করি, কিন্তু আমাদের দাবির 5 দফা দাবি আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে এখন জানা। সেখানে তারা কি মনে করছেন যে আমাদের অভয়ের ন্যায় বিচারের দাবির সাথে
এই যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি, পুরো পশ্চিমবঙ্গের মানুষ যার অপসারণের জন্য আওয়াজ তুলেছেন, সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই? অবশ্যই যোগাযোগ আছে, অবশ্যই যোগাযোগ আছে। এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকেন তাহলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের 1 থেকে 5 প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে। আমরা এখনো সেই আশা রাখছি, এই বিল্ডিংটা, এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে বলেই আমরা এখনো অপেক্ষা করছি এবং আমরা আরো অপেক্ষা করব। আমরা আবার এখন জানতে পাচ্ছি যে নবান্নের দরজাটিও সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদেরকে সেটা জানানো হয়নি, হয়তো মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল সেটাইতেই আমাদের বুঝে যাওয়া উচিত ছিল যে আর হয়তো কোনো আলোচনা উনি করতে চাননি, উনি বলেওছেন আমি শুনলাম। কিন্তু আমি আশা রাখবো, আমি এবং আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আশা রাখবে যে আলোচনার মাধ্যমেই এই জিনিসের সমাধান হবে। আমাদের সদিচ্ছা এখনো আছে, আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনো আছে। তার মানে ডাক্তারবাবুরা বলছেন আলোচনার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তারা এখনো বলছিলেন যে আমরা অপেক্ষা করছি, চেয়ারের প্রতি ভরসা রাখছি। শেষমেশ তারা বললেন আলোচনার দরজা বন্ধ হয়ে গিয়েছে। সত্যি বন্ধ করে দিল আলোচনার দরজা? না, প্রথম কথা হচ্ছে আন্দোলনরত ডাক্তারি ছাত্রছাত্রীদের প্রতি প্রথম থেকে আমরা যা বলে এসেছি একই কথাই বলছি যে আমাদের সমর্থন আছে এবং এই আলোচনার পথ বন্ধ হয়ে গেছে এটা বলা হয়নি। মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি 3 দিন অপেক্ষা করেছেন, এরপরেও আলোচনার দরজা আবার যদি দেখাও তাহলে দেখবে উনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে আলোচনার মাধ্যমেই এই পরিবেশ থেকে বেরিয়ে আসুক এবং সেক্ষেত্রে তারা যদি চায় তাহলে চিফ সেক্রেটারি এবং সর্বোচ্চ যারা প্রশাসনিক স্তরে আছে উনি যেটা বলেছেন আমি সেটাই বললাম। এর অন্যরকম ব্যাখ্যা আমি এই স্টুডিওতে বসে তো দিতে পারবো না, কারণ মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা লাইভ তোমার স্টুডিওতে বসে, সুতরাং তারপরে তার কি সিদ্ধান্ত সেটা যতটুকু জানতে পেরেছি তারপরে পরিবর্তন হওয়াটা, যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে সেই ইনফরমেশন আমাদের কাছে যতক্ষণে আসবে তারপরেই এটা বলতে পারবো। কিন্তু আমি ধন্যবাদ জানাই ডাক্তারদের, যারা আন্দোলনরত ডাক্তারি ছাত্রছাত্রী আছেন, যে তারা আমাদের মুখ্যমন্ত্রীর চেয়ার এবং ওই বিল্ডিংটার প্রতি সম্মান জানিয়েছেন। এইটা প্রথম থেকেই হয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দল এখানে ঢোকার চেষ্টা করছে, কিন্তু তারা প্রথম থেকেই বলে আসছে যে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই না। যে কারণেই বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্বরা ওখানে গেলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং নিশ্চয়ই আমি মনে করি এই আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে এবং তারা কাজে ফিরে আসুন। তবে এই আলোচনাটা তাহলে হবে কবে? কারণ তোমরা লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড়, তোমরা লাইভ স্ট্রিমিং বাদ দিয়ে আলোচনা করবে না। সরকার তাদের জায়গায় দাবিতে অনড়, তারা লাইভ স্ট্রিমিং হতে দেবে না। আলোচনাটা তাহলে হবে কি করে? তো অদ্ভুত স্টেলমেট, অচল অবস্থা। না, লাইভ স্ট্রিমিং এটা তো কোনো অন্যায় দাবি নয়। আর এরা যারা দাদা যেমন বললেন, প্রথমে একবার বললেন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এর ভিতরে ঢোকার চেষ্টা করছে বা তাদের রং আছে। একটা কথাই আমি বলবো যে অনেকে এখানে যারা আছে তাদের বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজি আছে, কিন্তু এই এখন যে স্বাস্থ্য ভবনের বাইরে তারা যে বসে আছে তাদের কিন্তু কোনো পলিটিক্যাল আইডিওলজি থেকে এগুলো করছে না। তারা সবাই কিন্তু এক, এবং আমরা যারা ডাক্তার আছি তারা কিন্তু সবাই একসাথেই আছি এবং আমাদের ভিতরে কোনো বিরোধ নেই। দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডাররা গেলে তাদেরকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়েছে। এবং তার এখানে আমি খুব ছোট্ট করে তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, এবং আরেকটা কথা যেটা বলা হচ্ছে যে চেয়ার থেকে পদত্যাগ করা বা এই সমস্তর সাথে কোনো সম্পর্ক নেই। না, একদমই না। একটাই, তার চেয়ারের প্রতি সম্মান জানিয়ে তার কাছে আমাদের যে সমস্ত অভিযোগ আছে সেই অভিযোগগুলো জানানো এবং সেই অভিযোগ থেকে যেন সমাধানটা বেরিয়ে আসে। এইবার হচ্ছে যে লাইভ স্ট্রিমিংটা করলে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী তাকিয়ে আছে এই ঘটনাটার প্রতি, এবং সেক্ষেত্রে লাইভ স্ট্রিমিং হলে সবার পক্ষে জানা সুবিধা হবে। কারণ কি হচ্ছে, দেখুন এই মেডিকেল সিন্ডিকেট আর থ্রেড কালচারটা লাস্ট 3-4 বছর ধরে কিন্তু এমনভাবে চলছে যে এটা একটা খুব বাজে পরিস্থিতিতে চলে গেছে। এই জন্য এইটা কিন্তু সমস্ত মানুষের লাইভ স্ট্রিমিং দেখাটা অত্যন্ত জরুরি, বিশেষ করে বিভিন্ন মেডিকেল কলেজে যারা রয়েছে তারা যেন বুঝতে পারে। একেবারে অর্থাৎ কোথাও গিয়ে সেখানে আটকে গেলাম যে এখন কি অহংকারের লড়াই, ইগোর লড়াই, কে প্রথমে তার চোখ বন্ধ করবে, কে প্রথমে মাথা নত করবে, কে প্রথমে হার স্বীকার করবে। কিন্তু এখানে তো হার জিতের কিছু নেই। একদিকে প্রশাসন,
অন্যদিকে সেই প্রশাসনের জন্য কাজ করা সরকারি ডাক্তাররা, অর্থাৎ সরকারি চাকরিকর্তারা, জুনিয়র ডাক্তাররা, এখানে হার জিতের কোনো কথা নেই, এখানে নমনীয়তার প্রসঙ্গ আসে। আবার যাওয়ার সময় একবার সেই ছবিটাই দেখাবো যে ছবিটা দিয়ে শুরু করেছিলাম। একদিকে আজকে ছবি দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 ঘন্টা অপেক্ষা করলেন, তারপর কোথাও আলোচনার দরজা বন্ধ হয়ে গেল এমনটাই বক্তব্য জুনিয়র ডাক্তারদের। আর আবার দেখাবো 1977 সালের সেই ডাক্তার, সেই ছবিটি দেখাবো। সীতারাম ইয়েচুরি দাঁড়িয়ে আছেন, ডেপুটেশনের বাক্য পাঠ করছেন এবং আচ্ছা বেশ 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 প্রীতম প্লিজ ডোন্ট স্পিক আউট অফ টার্ন। না আই অ্যাম নট ইন্টারেস্টেড। এই মুহূর্তে সীতারাম ইয়েচুরি সেই ছবিটা দেখাবো। সীতারাম ইয়েচুরি দাঁড়িয়ে রয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি দাঁড়িয়ে রয়েছেন, শপথ বাক্য মাফ করবেন ডেপুটেশন বাক্য পাঠ করছেন, পুরোটাই ইন্দিরা গান্ধীর খেলাফে, এগেনস্টে, কিন্তু ইন্দিরা গান্ধী দাঁড়িয়ে শুনছেন। হয়তো এই ছবিটাই আজকে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ রাজ্যেও এই ছবিটা দেখা দিলে হয়তো এই অচলাবস্থা কাটত। জয় হিন্দ।